আগের দিন আমরা শুনেছিলাম যে অবশেষে রাজা অজের সাথে ইন্দুমতির বিবাহ হয় ও তাদের এক পুত্র হয় দশরথ। আজ আমরা তারই কাহিনী শুনব। তাহলে শুরু করা যাক। দশরথের বয়স তখন 1 বছর। একদিন ইন্দুমতি বাগানে ঘুরছেন। এমন সময় নারদ মুনি স্বর্গ থেকে পারিজাত মালা ফেলেন, যা ইন্দুমতির গলায় এসে পড়ে ও তিনি মারা যান। এই দেখে রাজা অজ কাঁদতে থাকেন। ইন্দুমতি তার প্রাণাধিক প্রিয়া, তাকে ছেড়ে সে কেমন করে থাকবে? এই ভেবে সে সেই পারিজাত নিজের গলায় তুলে নেন ও মারা যান। দুজনে তখন স্বর্গপুরে গমন করেন। আসলে তারা দুজন ছিলেন স্বর্গের নর্তক নর্তকী। সাপভ্রষ্টে মরতে এসেছিলেন, এখন সাপ থেকে মুক্তি পেয়ে পুনরায় স্বর্গে ফিরেছেন। কিন্তু 1 বছরের দশরথের কি হবে এবার? বশিষ্ঠ মুনি এসে তখন তাকে নিজের গৃহে নিয়ে যান। শাস্ত্র শিক্ষা দেন 4 বছর ধরে। 5 বছর বয়স যখন তার, তখন দশরথকে নিয়ে নিজের পিতৃ সিংহাসনে বসানো হয়। মুনি ভৃগুরাম তাকে অস্ত্র শিক্ষা দেন ও শব্দভেদী বাণ চালানোর শিক্ষা প্রদান করেন। এভাবেই রাজার বয়স 30 বৎসরে পৌঁছায়, কিন্তু তার বিবাহ হয় না। কোশলের রাজার এক পরমা সুন্দরী কন্যা ছিল, নাম তার কৌশল্যা। কন্যার রূপ দেখে রাজা ভাবত যে কন্যার যোগ্য বর কোথায় পাওয়া যাবে। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজা দশরথ, তাকেই আমন্ত্রণ পাঠাতে ব্রাহ্মণকে পাঠায় কৌশলরাজ। এই শুনে দশরথ নিজের সৈন্য সামন্ত নিয়ে কৌশলের উদ্দেশ্যে রওনা দিলেন বিবাহ করতে। কৌশল্যাকে রাজা বিবাহ করেন। কৌশলরাজ রাজা দশরথকে তার অর্ধেক রাজ্য ও প্রচুর উপঢৌকান অলংকার দান করেন। রানী কৌশল্যাকে নিয়ে রাজা অযোধ্যায় ফিরে এলেন। এরপর রাজার সাথে কৈকেয়ীর বিবাহ কিভাবে হয় চলুন তাই শুনি। গিরিপুর, এখনের নাম যার রাজগীর, সেই নগরে কেকয়ের রাজ্য। তার এক পরমা সুন্দরী কন্যা আছে, যার নাম কৈকেয়ী। তার রূপে রাজপুরী আলোকিত হয়। সেই রাজকন্যার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে, তাই রাজা দশরথকে নিমন্ত্রিত করা হলো। রাজকন্যার রূপে সবাই মুগ্ধ। সবাই ভাবছে যে রম্ভা উর্বশীর থেকেও এই রাজকন্যাকে সুন্দর দেখতে। সবাই তার রূপ ইন্দুমতির সাথে তুলনা করতে লাগলেন, যিনি রাজা অজের গলায় বরমাল্য দান করেন। এমন রূপবতী রাজকন্যা রাজা দশরথের মতো রূপবানকে ছাড়া আর কারোর গলায় মালা দেবেই বা কেন? রাজকন্যা কৈকেয়ী সবাইকে ছেড়ে দশরথের সামনে এলেন ও তাকেই বরমাল্য দান করলেন। কৈকেয়ীর সাথে দশরথের বিবাহ হয়। রাজা বিয়েতে যৌতুক হিসেবে মন্থরা নামের এক দাসীকে কৈকেয়ীর সাথে পাঠান। বিয়ে করে রাজা রানী কৈকেয়ীকে নিয়ে নিজ রাজ্যে এসে পৌঁছালেন। এরপর আসে সুমিত্রার সাথে রাজা দশরথের বিবাহের কাহিনী। সিংহল রাজ্যের রাজা হলেন সুমিত্র। তার কন্যা হলেন অপরূপ সুন্দরী সুমিত্রা। রাজা সুমিত্রর তো ভারী চিন্তা, কন্যার উপযুক্ত বর পাবেন কোথায় তিনি? রাজ চক্রবর্তী দশরথের নাম সবাই জানে। রাক্ষস গন্ধর্ব তার পরাক্রমে তার নামে সবাই কাঁপে। তখন রাজা দশরথের কাছে রাজপুরোহিতকে দূত হিসেবে পাঠান এবং সে গিয়ে রাজাকে নিমন্ত্রণ জানায়। রাজপুরোহিত বলেন যে সুমিত্রা পরমা সুন্দরী, তার রূপ সিংহল নগরীকে আলো করে রাখে। তার সমান রাজকন্যা কোথাও নেই। মহারাজ সুমিত্র তাকে আমন্ত্রণ জানিয়েছেন। দশরথ তো খুবই আনন্দিত হন এই প্রস্তাব শুনে, কিন্তু কৌশল্যা কৈকেয়ী শুনলে কি হবে এই ভেবে রাজা মৃগয়া অর্থাৎ শিকার করতে যাওয়ার ছল করে বেরান। দশরথকে দেখে তো সিংহলরাজ খুবই প্রসন্ন হন। নানা অর্ঘ্য দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। দশরথের লাবণ্য দেখে সবাই বলতে থাকে যে ইহাই হলো কন্যাযোগ্য বর। এরপর দশরথ ও সুমিত্রার বিবাহ সম্পন্ন হয়। বাসি বিয়ে করে রাজা সুমিত্রাকে নিয়ে নিজ রাজ্যের দিকে পা বাড়ান।
সুমিত্রার রূপে রাজা এতই বিভোর হয়ে পড়েন যে আর অপেক্ষা করতে পারেন না। রথেই তারা শৃঙ্গার করেন। বাসি বিয়ের পরের দিন হয় কালরাত্রি। কালরাত্রিতে স্ত্রীকে স্পর্শ করলে সেই স্ত্রীর থেকে বড় দুর্ভাগা কেউ হয় না। সুমিত্রাকে নিয়ে রাজা নিজ রাজ্যে ফিরে এলেন। সুমিত্রাকে দেখে তো দুই রানী কৌশল্যা ও কইকেয়ী ভাবেন যে এরপর তো রাজা আর তাদের দিকে তাকাবেনই না। এই ভেবে দুই রানী পার্বতী শঙ্করের কাছে বর চায় যাতে সুমিত্রা দুর্ভাগা হয়। রাজা তিন রানীকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে থাকেন, কিন্তু তাও তিনি নিঃসন্তান হয়ে থাকেন। এরপর তিনি আরো 750টি বিবাহ করেন। সেই 750 রানীর প্রধানা ছিলেন এই তিন রানী। কালরাত্রির দোষে সুমিত্রা গর্ভবতী হতে পারেন না। দশরথ কৈকেয়ীর সাথেই থাকেন বেশিরভাগ সময়। তিনি কৈকেয়ীকে প্রাণাধিক ভালোবাসেন। একটা সময় আসে যখন অযোধ্যায় অনাবৃষ্টি দেখা দেয় শনি গ্রহের রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে। কিন্তু রাজা তো তার রানীদের নিয়েই মত্ত। রাজা অনাবৃষ্টির কথাই জানেন না। তখন রাজার কাছে নারদ মুনি আসেন, তাকে এই খবর জানান ও বলেন যে সবাই রাজার নামে তো নিন্দে করছে। এই শুনে রাজা রথ নিয়ে বেরিয়ে পড়েন রাজ্য পরিদর্শন করতে ও দেখেন যে নদ নদী সরোবর সব শুকিয়ে গেছে, কোথাও কোনো জল নেই। সারাদিন ঘুরে রাজা এক গাছের তলায় বিশ্রাম করতে বসেন। সেই গাছেই এক পক্ষিনী তার পক্ষীরাজকে বলছে যে আর কত কষ্ট পাবো আমরা। সূর্য বংশের রাজ্যে আগে কখনো কোনো দুঃখ কষ্ট ছিল না, কিন্তু এখন 14 বছর জল ছাড়া বেঁচে আছি, কোথাও কোনো ফলও নেই, সব গাছ মরে গেছে। রাজা খালি তার রানীদের নিয়ে অন্তঃপুরে ব্যস্ত, তার রাজ্যের প্রতি কোনো দৃষ্টি নেই। চলো আমরা অন্যত্র চলে যাই। তখন অপর পক্ষীরাজ বলে যে এই বনে আমার 50 পুরুষ থেকেছে, আর আমি এই বন ছেড়ে চলে যাব তোমার কথা শুনে? না, তা হয় না। এই বন ছেড়ে আমি কোথাও যাব না। দুই পাখির এই কথা দশরথ শোনেন। তখন তিনি ভাবেন যে নারদ মুনি ঠিকই বলেছিলেন, এই পাখি দুটিও সুযোগ পেয়ে আমার নামে নিন্দে করছে। ঠিক আছে, আমি যাব ইন্দ্রের কাছে। ইন্দ্র বড়ই ধূর্ত। আমার পিতামহ রাজা রঘু ইন্দ্রকে বন্দী করে এনেছিলেন অযোধ্যায়। ইন্দ্র কথা দিয়েছিলেন যে অযোধ্যায় কোনোদিনও অনাবৃষ্টি হবে না। সে কথার খেলাফ করেছে। তবে আমিই যাব ইন্দ্রকে বেঁধে নিয়ে আসতে অযোধ্যায়। আজ তবে এতটুকুই। পরের দিন আমরা শুনবো যে দশরথ পারলেন কিনা নিজ রাজ্যে বৃষ্টি ফিরিয়ে আনতে, এবং আমরা আরো শুনবো যে জটায়ু কে ছিলেন, তার সাথে রাজা দশরথের বন্ধুত্ব হয় কিভাবে। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।